নিজেদের বাড়িঘর রেখে আমাকে এখন ভাড়া বাসায় উঠতে হবে, এটা ভাবলেই যেমন অন্যরকম একটা কষ্ট লাগতেছে। এই কষ্ট যারা নিজেদের বাড়ি রেখে ভাড়া বাসায় উঠেন তারাই বুঝতে পারবেন। আল্লাহর উপর ভরসা রাখছি আমাকে যেন খুব বেশি দিন এই ভাড়া বাসায় থাকতে না হয়। তবে এখান থেকে যখন এই মালামালগুলো নিয়ে যাচ্ছিল আমার কিন্তু অনেক বেশি কষ্ট লাগতেছিল আর অনেক বেশি টেনশনও হচ্ছিল যে কিভাবে কি করব, সবকিছু সামাল দিতে আদৌ পারবো কিনা। আমার ঘরের প্রত্যেকটা জিনিস ছিল আমার অত্যন্ত শখের, তো যখন এগুলো আনা নেওয়া করতেছিল আমি খুব টেনশনেই ছিলাম যে তারা পারফেক্ট ভাবে যেয়ে পৌঁছাতে পারবে কিনা। আর যখন এখান থেকে একটা একটা জিনিস নিয়ে যাচ্ছিল আসলে মনটা আমার অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। বাসা চেঞ্জ করা কিন্তু অনেক বেশি কষ্টের কাজ, সাথে অনেক বেশি ব্যয়বহুল বটে, কারণ এই যে সামান্য এই এসিটাই খুলতে আমার 5,000 টাকা লেগেছে, মানে শুধু খুলে লাগিয়ে দিবে এই জন্য। আমি কিন্তু আমার প্রত্যেকটা জিনিসের প্রতি অনেক বেশি যত্নশীল। আর নতুন বাসায় আসা উপলক্ষে আমি কিন্তু আগে আমাদের সোফার জন্য কভার অর্ডার করে দিয়েছিলাম। তাদের ডেলিভারি ম্যান একদম আমাদের বাসার সামনে এসে দিয়ে গিয়েছিল আর সে চেয়েছিল কভারগুলো নিজেই লাগাতে, কিন্তু আমার বাসা যেহেতু এখনো অগোছালো তাই আমি বলেছি আমরাই লাগিয়ে নিব। অনেকেই কিন্তু অরিজিনাল তুর্কি সোফা কভারগুলো খুঁজে থাকেন, আমরা নেই হচ্ছে মেক ফার্নিচার কভার এই পেজ থেকে। এখানে কিন্তু একদম অরিজিনাল তুর্কি সোফা কভার পাওয়া যায়। আর এবার কিন্তু আমি একটু ডিজাইন করে নিয়েছিলাম, মানে সোফার কভার নিয়েছিলাম জাম কালার আর পালিশের কভারগুলো নিয়েছিলাম হচ্ছে খয়েরি কালার। আর এবার কিন্তু আমি ডেলিভারি ভাইয়ের থেকে একটা জিনিসও শিখে নিই, সেটা হচ্ছে এই সোফা কভার লাগানোর নিয়ম হচ্ছে এখানে একটা স্টিকার থাকে, ওইটা ব্যাক সাইডে থাকবে আর বাকি সব ফ্রন্ট সাইডে থাকবে। আর এই টেকনিকটা ফলো করলে কিন্তু ইজিলি সোফার কভারটা সুন্দরভাবে লাগানো যায়। আর অরিজিনাল তুর্কি সোফা কভার চেনার আরেকটি উপায় হচ্ছে নিচের যে কুচি কুচি অংশটা থাকে সেটার সাথে উপরের অংশটা একদম হুবহু ম্যাচিং থাকবে। আর আমার সোফা কভারের অংশটা কিন্তু একদম ম্যাচিং ছিল। কিন্তু যারা ফেক সোফার কভার সেল করেন তাদের কিন্তু নিচের অংশের সাথে উপরের অংশের কালারটা একদমই ম্যাচ করে না। আলহামদুলিল্লাহ আমি একদম অরিজিনাল তুর্কি সোফা কভার পেয়েছি। মাশাআল্লাহ আমার ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। আমার এই বাসা পাল্টানো থেকে শুরু করে মানে ভাড়া নেওয়া, বাসা চেঞ্জ করা, সবকিছু পারফেক্ট ভাবে লাগাতে প্রায় আমার 80 থেকে 1 লক্ষ টাকা অলরেডি চলে গিয়েছে। আমাদের নতুন বাসাটাও কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু যতই সুন্দর হোক আমি আমার নিজের বাসা থেকে এখানে আমি ভাড়া এসেছি। মানুষের দিন দিন উন্নতি হয়, আমার মনে হচ্ছে আমার দিন দিন অবনতি হচ্ছে। তবে আমাদের নতুন বাসাটা আসলে অনেক বেশি সুন্দর। নর্মালি যদি কেউ আসে, যদি আমি না বলি যেটা ভাড়া বাসা, কেউ বলতেই পারবে না, কারণ প্রত্যেকটা জিনিস ছিল অনেক দামি আর অনেক সুন্দর করে এই ফ্ল্যাট মালিকটা সাজিয়েছে। এখানে রান্নাঘরটা কিন্তু ছিল অনেক বেশি সুন্দর আর এই রান্নাঘরের জন্যই আমি এই ফ্ল্যাটটা নিয়েছিলাম। এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাট ছিল অনেক বেশি সুন্দর, তবে সবকিছু পারফেক্ট ভাবে আমি এই ফ্ল্যাটটাই পেয়েছি। অন্যান্য ফ্ল্যাটের একটা মিলে তো আরেকটা মিলে না। তবে এই ফ্ল্যাটে আসতে না আসতে একটা জিনিস দেখলাম যে এখানে রান্নাঘরের টাইলসটা ভাঙা, আর এখানে নাকি যারা এই টাইলস গুলো লাগিয়েছে তারা এটা ভেঙেছে। আসলে এটা দেখে আমার খুব বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল। গত ভিডিওতে কিন্তু আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন, এত বেশি রেসপন্স পাবো আমি আশা করিনি। যাই হোক, ওই ফ্ল্যাটটা আপাতত আমি ভাড়া দিয়ে রাখবো। একটা সাজানো গুছানো সংসার রেখে আবার আরেক জায়গায় সাজানো গুছানো মানে পারফেক্ট ভাবে করে তোলা কিন্তু অনেক বেশি কষ্টের। আর এখানে এসে আমার প্রায় 1 সপ্তাহ শুধু গুছাতে গুছাতেই চলে গিয়েছিল। যাই হোক, জীবনে বাঁচতে হলে তো কষ্ট করতেই হবে, কষ্টের অপর নামই জীবন। কষ্ট ছাড়া কেউ কিন্তু কিছু করতে পারে না জীবনে। তবে সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে আমার চুরি হয়েছে প্রায় 2 বালতি। সাজগোজ অত পছন্দ করি না, কিন্তু কিনতে ভালোবাসি, এজন্য এগুলা গুছাতে গুছাতে আমার প্রায় 1 দিন চলে গিয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে হয়েছে। তবে এক্ষেত্রে সবচাইতে উপকার পেয়েছে আমাদের নতুন গাড়ি দিয়ে।